সিটি3 মার্চ সকালে এসে একটু ব্যস্ত ছিলাম, আশা করছি এরপরে আবার ক্যামেরা আছে আমার, তারপরে দেখি আজকে ইনশাল্লাহ সিটি3 মার্ক দিয়ে দেবো। আর মিট যারা দিয়েছিলেন তাদের মার্ক দিয়ে দিয়েছি, দেখেছেন কিনা জানি না, না দেখলে দেখে নেন। কিন্তু লেখা তো ছোট হলে কি করে পড়বেন আপনারা? আপনারা বলছিলেন যে আজকে 555 সম্বন্ধে একটু কথা বলবো, এটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে, সেই জন্যে আমি ডিটেলস পড়াচ্ছি না, জাস্ট জিনিসটা সম্বন্ধে একটু আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 8 দিনের একটা ছোট্ট চিপ, এটা হচ্ছে ডিজিটাল গোলালো, এর একটা কাউন্টার ভার্সন পাওয়া যায় 556। এটার পার্থক্য কিছুই নাই, এর ভিতরে দুটো 555 আছে, এর ভিতরে দুইটা 555 আছে। অর্থাৎ এটা দেখবো না, আমরা ওটা দেখবো। এখানে দেখেন পিনগুলো দেখতে গ্রাউন্ড আছে, ডিসিসি আছে, আর বাকি কিছু পিন আছে, একটা পিন আউটপুট পিন। ঠিক আছে, এই বাকি পিনগুলো কোনটা কি কাজ করে, কিভাবে এটাকে আমরা ব্যবহার করি, আজকে এখানে আমি সেটা দেখানোর চেষ্টা করব। পিনগুলো যদি আমি এখান থেকে দেখাই, পাওয়ার গ্রাউন্ড, এটা তো বুঝতেই পারছেন যে কি কাজে লাগবে। ট্রিগার, দ্বিতীয় পিন যেটা সেখানে হচ্ছে ট্রিগার। মনো স্টারগুলো আপনারা দেখছিলেন, আমার সাথে দেখা করুন। মনো স্টারগুলো আপনারা দেখছিলেন যে আমরা ট্রিগার করি একটা পালস পাওয়ার জন্য, এটা হচ্ছে সেই পিন, এখানে আপনি ট্রিগার করবেন। একে যদি মনো স্টাবল হিসাবে ব্যবহার করেন তাহলে ট্রিগার করলে একটা পালস আউটপুট পাওয়া যাবে। ঠিক আছে, এই স্টেবলে আমাদের জন্য ট্রিগার লাগে। এটাকে আমরা মেইনলি মনো স্টেবল এবং এই স্টেবল সার্কিট তৈরি করার জন্য ব্যবহার করে থাকি। টাইমিং সার্কিট তৈরি করা। আউটপুট, এখান থেকে আউটপুট পাবেন। রিসেট, যা মানে রিসেটের সেইটাই। কন্ট্রোলটা একটু পরে দেখছি, থ্রেশহোল্ড, এটা হচ্ছে থ্রেশহোল্ড, এটা হচ্ছে ডিসচার্জ। এই দুইটা কাজ আমরা একটু পরে দেখি, ডায়াগ্রাম দেখলে হয়তো বুঝতে পারবো। এখানে পিনের ডেসক্রিপশনগুলো ছিল, আমি স্কিপ করে যাচ্ছি। এটা মুখস্থ করতে হবে। ইন্টারনাল সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, ইয়েস স্যার না বন্ধ স্যার। এটা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ট্রানজিস্টর ইন্টিগ্রেটেড সার্কিট। এইটাই দেখলাম ছোট্ট একটা চিপ, 8 পিনের চিপ, তো হরহামেশাই ব্যবহার করছেন ডিএলডি ক্লাসে, তাই তো? তার ভিতরে যে এরকম চিপ আছে, চিন্তা করছেন 555 কতগুলো ট্রানজিস্টর আছে আমার এক সময় হিসাব ছিল, এখন মনে নাই। তো এখানে দেখেন ভিসিসি, থ্রেশহোল্ড, ট্রিগার, রিসেট, ডিসচার্জ, গ্রাউন্ড, ওই হচ্ছে আউটপুট। এটা হচ্ছে কন্ট্রোল। তো আমরা এই সার্কিট ডায়াগ্রাম অ্যানালাইসিসে যাব না, কোনো দরকার নাই। একে ব্যবহার করার জন্য এত কিছু আপনাদের জানা লাগবে না। যারা ডিজাইন করছে তারা বুঝে শুনে ডিজাইন করছে, সেটা তাদের মাথায় আছে, আপনি শুধু ব্যবহার করবেন। এইটা বোঝার সুবিধার জন্য আমরা এই ধরনের ব্লক ডায়াগ্রামে এটাকে বোঝাচ্ছি। এটা আমরা মাথায় রাখবো, যদিও এখনো এটা আপনাদের ডিটেলস করা হচ্ছে না। এটা হচ্ছে আমাদের বোঝার সুবিধা। এখানে দেখেন দুইটা কম্পারেটর আছে, দুইটা আউটপুট আছে, মানে এটা হচ্ছে কম্পারেটর, একটা আরএস ফ্লিপ ফ্লপ আছে, এটা হচ্ছে বাফার। তো বাফার তো বুঝে নিই যে জাস্ট আউটপুট যা দিচ্ছে সেটাকেই বাফার করে রাখে। ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে রিসেট, সেট। সেটে যদি 1 পাই তাহলে আউটপুট হাই হবে, রিসেট যদি 1 পাই তাহলে আউটপুট লো হবে। তবে আউটপুট হাই বা লো করার জন্য এইটা আছে। আর স্বাভাবিকভাবে একটা মাস্টার রিসেট থাকে, যে যেখানে এই সিগন্যালের উপর নির্ভর না করে আপনি বাইরে থেকে তাকে রিসেট করে দিতে পারেন। এখন আর এস কোথা থেকে সিগন্যাল পাচ্ছে? দুটা কম্পারেটর,
গোটা কম্পারেটর কি কাজ করছে দেখেন, ভিসিসি যেটা সাপ্লাই দিচ্ছেন তাকে 3টা রেজিস্টর দিয়ে ভোল্টেজ ডিভাইড করছে 3 ভাগ করে। ঠিক আছে, এই লাভে বাকি ফোন বন্ধ করতে বলছে, আপনাদের বলি নাই তাই নাকি? আপনারা কবে মানুষ হবেন সেটাই বুঝতে পারছেন। তাহলে ভিসিসি কে আমরা 3 ভাগ করে ফেলছি। এইখানকার ভোল্টেজ কত হচ্ছে আমার 1/3 ইকুয়াল রেজিস্ট্যান্স। তাহলে এটা 1/3 ভিসিসি, এটা হচ্ছে 2/3 অফ ভিসিসি। এখন এইটা কম্পেয়ার হচ্ছে যে 3টা, এখানে 1/3 ভিসিসি আছে একটা, আরেকটা নিয়ে আপনি ট্রিগার পেতে পারেন। যদি ট্রিগার সিগন্যাল একটা নেগেটিভ সিগন্যাল দেন, কম ভোল্টেজ দেন, তাহলে এর আউটপুট কি হবে? এটা হচ্ছে মোর, অতএব এর আউটপুট 1 হবে। আউটপুট 1 হলে পরে সেট 1 হবে, এটা আউটপুট এখন সেট হয়ে যাবে হাই। আর থ্রেশহোল্ড হচ্ছে কি, থ্রেশহোল্ড যদি এই 2/3 এর চেয়ে বেশি হয় তাহলে এ তখন আর কে সিগন্যাল দেবে 1 আসলে, তখন সে রিসেট করবে। মোটামুটি এটা হচ্ছে আমাদের কাজ করার জন্য এইটুকুই দরকার। আমাদের 1/3 এবং 2/3 ভোল্টেজ ইম্পর্টেন্ট, এটা আমরা মাথায় রাখবো, এবং তারপর ইন্টারনালি সে কাজ করে আপনাকে আউটপুটে হাই বা লো দেবে। এখন এইটাকে যদি আমরা মনোস্টেবল হিসাবে ব্যবহার করতে চাই তাহলে কিভাবে ব্যবহার করবো? দিস ইজ দ্য সার্কিট, মনোস্টেবল সার্কিট। এই পুরো জিনিসটা আপনাদের নতুন কথা জানিয়ে দিই, উইকিপিডিয়া থেকে কপি করেছি সকালবেলা বসে। ঠিক আছে, কিন্তু আমি যে কপি করেছি আপনাদের কপি পার্থক্য দেখেন, আপনারা এখানে কোথাও খুঁজে পাবেন না উইকিপিডিয়া। হ্যাঁ আছে, মনোস্টেবল লেখা হচ্ছে উইকিপিডিয়া থেকে কপি করছে। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে আপনার মনোস্টেবলের জন্য এইভাবে ব্যবহার। সার্কিট খুব সিম্পল দেখেন, এটা 555, আপনি একটা আর একটা সি এক্সটার্নালি লাগাবেন, ভিসিসি থেকে সি দিয়ে গ্রাউন্ড, এই দুটো আপনার কানেকশন, আর কিছু কানেকশন। অনেক সময় অনেক কথা এইখানে একটা ক্যাপাসিটর লাগাতে বলে, ছোট্ট ক্যাপাসিটর, সেটা সার্কিটের পারফরমেন্সকে ইমপ্রুভ করে, নয়েজকে এলিমিনেট করার চেষ্টা করে। এটা কিন্তু মনোস্টেবল হওয়ার জন্য জরুরি। ঠিক আছে, তাহলে আমি এই আর এবং সি দিলাম, এখান থেকে আউটপুট নিয়ে রিসেটটা আমি ভিসিসির সাথে লাগিয়ে দিয়েছি, ডিসচার্জ এবং থ্রেশহোল্ড আমি একসাথে করে এই বর্ডে লাগিয়ে দিয়েছি, আর এইখানে ঠিক আছে। এখন ট্রিগার যখন আমি করবো, এমনিতে কি হচ্ছে দেখেন, ভিসিসি এই দিক দিয়ে চার্জ হচ্ছে, ক্যাপাসিটর চার্জ হচ্ছে, ক্যাপাসিটরের চার্জে ডিসচার্জের থ্রেশহোল্ড এখন এক করে দিয়েছি, অতএব এর আউটপুট থাকছে হাই, ইনিশিয়ালি হাই হবে। তারপরে যখন এইটাকে আমি ট্রিগার করবো, করে এককে কমিয়ে দেবো, এই আগে কম্পারেটরে দেখালাম ভোল্টেজটা কমে যাচ্ছে, তখন সে হাই থেকে জাম্প করবে লোতে জাম্প করবে, কিন্তু কতক্ষণ সে এখানে থাকবে সেটা নির্ভর করছে এই আরসি 1.1 টাইমস আরসি, এইটুকু হবে 1.1 টাইমস আরসি। ঠিক আছে, এবং তারপরে মনোস্টেবল জানেন যে আবার সেটা স্টেবল স্টেটে চলে যাবে 1.1 আরসি। এখন এইটা ছোট বড় করতে হলে আপনাকে এইটা কন্ট্রোল করতে হবে, আর এবং সি কন্ট্রোল 1.1 হচ্ছে ফিক্স, এই ক্যালকুলেশন হচ্ছে ভিতরে সেই ইন্টারনাল সার্কিটের জন্য 1.1 হচ্ছে ফিক্স, ওটা আপনি কিছু করতে পারবেন না, আপনি আর এবং সি চেঞ্জ করবেন। কারণ আপনাকে যদি বলা হয় যে ধরেন 7 মাইক্রোসেকেন্ডের আমি একটা পালস চাচ্ছি, একটা পালস চাচ্ছি যেটা ডিউরেশন হবে 7 মাইক্রোসেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি, তাহলে কি করবো আমি? আর এবং সি ভ্যালু আমি মোটামুটি 7 বানানোর চেষ্টা করবো, আর সি টাইম কনস্ট্যান্ট, আর এবং সি এমনভাবে চুজ করবো যে যার গুণফল 7 হবে, তাহলে এই ফর্মুলা অনুযায়ী 7.7 হয়ে যাচ্ছে, তাই তো? তো আমরা হয়তো 7 এক্স্যাক্টলি পাবো না, তো ওইরকম আমরা একটা ভ্যালু এক্স্যাক্টলি আর সি চুজ করলে আমি এখান থেকে 7 বের করে নিয়ে আসতে পারবো, বা অন্য কিছু ভ্যালু দিলে তাহলে আপনার যে ডিউরেশনের পালস দরকার
সেই ডিউরেশনটা এখানে আপনি তৈরি করবেন। এখানে দেখাচ্ছে যে ক্যাপাসিটর চার্জ হওয়ার এটা দেখাচ্ছে, আর এটা ট্রিগার ইনপুট, সরি এটা ট্রিগার ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ইনিশিয়ালি আপনি ট্রিগার করার পরে হাই আছে, তারপরে আবার লো হবে। এইটা হচ্ছে 1.1 আরসি, এটা হচ্ছে 1.1 আরসি, ঠিক আছে। ট্রিগার আমরা একটা ছোট্ট ট্রিগার দিই, কিন্তু এটা লম্বা হতে পারে। একটা কথা গত ক্লাসে আমরা বলা হয়নি, ভুলে গেছি, আমরা মনোস্টেবলটাকে ব্যবহার করে অনেক সময় ডিটেল সার্কিট, যে এই সময় আমি একটা ঘটনা দিলাম, আমি সিগন্যাল দিলাম, কিন্তু এর পরে অনেকক্ষণ পরে দিয়ে এটা আবার লো হবে। লোটা হচ্ছে অ্যাক্টিভ, কিন্তু আমি মাঝখানে কিছু সময় দিলে তাকে হাই করে ডিলে করে দিলাম, তার কাজ আটকিয়ে দিই। এখন সাধারণ মনোস্টেবল সবসময় একটা পালস দিতে, তার ডিউরেশন ডিপেন্ডিং অন আরসি। আমরা আরেক ধরনের মনোস্টেবল বানাতে পারি, যাকে আমরা বলি রিট্রিগারেবল মনো। এইটাতে যেটা করা হয়, এটাতে আপনি যখন এইরকম জায়গায় আসে, তখন যদি আপনি আবার একটা ট্রিগার পালস দেন, ইট উইল ইগনোর, ইট উইল সিম্পলি ইগনোর। কারণ এই পালসের পরে এই পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত সে আর কোনো কথা শুনবে না। অর্থাৎ এর মাঝে যদি আপনি ট্রিগার করেন, ইট উইল সিম্পলি ইগনোর ইউর সেকেন্ড ট্রিগার। কিন্তু অনেক সময় আমাদের দরকার হয় যে আমরা এটাকে আরো এলংগেট করতে চাচ্ছি, আমি আবার ট্রিগার করতে চাচ্ছি, সেই মনোস্টেবলগুলোকে আমরা বলি রিট্রিগারেবল মনো। রিট্রিগার করা, আমি যদি এইখানে আবার এটা যদি ধরেন 7 মাইক্রোসেকেন্ড যা বললাম, এটা 7 মাইক্রোসেকেন্ড হবে, আমি যদি 3 মাইক্রোসেকেন্ড পরে আবার ট্রিগার করি, তাহলে এইখান থেকে আবার সে 7 মাইক্রোসেকেন্ড হাই থাকবে। এর মাঝে আমি যদি আবার ট্রিগার করি, আবার 7 মাইক্রোসেকেন্ড, তার মানে আমি এটাকে লম্বা করতে পারি, রিট্রিগারিং। তো এটাকে আমরা বলি রিট্রিগারেবল মনো। দুই ধরনের আইসি বাজারে পাওয়া যায়, সিঙ্গেল ট্রিগার আইসি বা রিট্রিগারেবল আইসি, কমার্শিয়াল সেগুলো আমরা ব্যবহার করি। তো এখানে আর কোনো কোয়েশ্চেন আছে? বোঝা গেছে মনোস্টেবল? আমরা জাস্ট আরসি চুজ করবো, এই ফর্মুলা ব্যবহার করে আমি দেখবো যে আমার আউটপুটটা কতক্ষণ লাগছে। আমি যদি একটা টাইম বলে দিই যে এই টাইম আমার 5 মিনিট এত হতে হবে, তাহলে আপনি ওই ফর্মুলা থেকে হিসাব করবেন যে আপনার আর কত করবেন, সি কত করবেন। ক্লিয়ার? অ্যাস্টেবল আমরা আগে দেখেছি যে কোনো স্টেবল স্টেট নাই, সে হাই লো হাই লো হাই লো করতেই থাকবে সারা জীবন। এই হচ্ছে তার সার্কিট ডায়াগ্রাম। আগের মতোই দেখেন, এখানে আগে থ্রেশহোল্ড আর ডিসচার্জ শর্ট করে দেওয়া ছিল, এখন থ্রেশহোল্ড আলাদা, ডিসচার্জ আলাদা। দুইটা রেজিস্টার, একটা ক্যাপাসিটর দিয়ে আমি এক্সটার্নালি জাস্ট আমি এইটুকু লাগাচ্ছি। এই ক্যাপাসিটর আগে না, আমরা কন্ট্রোলে লাগাচ্ছি নয়েজকে কিছুটা এলিমিনেট করার জন্য। তো এই দুইটা আরসি দিয়ে আমাদের এই যে এখানে এটা তৈরি। এখন এইখানে একটু জিনিস আছে, আমি আপনাদের টসের বই পড়তে বলেছি, টসের বইয়ের একটা জিনিসের সাথে আমি একমত না, সেটা আপনাদের বলে দিই, আপনারা টসের বই পড়তে হয়তো কনফিউজ করতে পারেন। আগের দিন আমি বলেছিলাম যে আমাদের এই যে আছে, এখানেই দেখেন এইটার উইথ আর এই উইথটা কি সেম? কারণ আমরা আনইকুয়াল উইথের স্কোয়ার ওয়েভ বানাচ্ছি। আমরা ইকুয়াল উইথের বানাতে পারি, আনইকুয়াল বানাতে পারি, সব রকম বানাতে পারি। আগের দিনে আপনাদের দেখিয়েছি। এখানে আমরা কিভাবে ইকুয়াল আনইকুয়াল করি। এখানে সার্কিট অপারেট করবে যেভাবে, যে যখন এই ক্যাপাসিটর চার্জ হতে হতে 1/3 উপরে চলে আসবে, তখন থ্রেশহোল্ড ট্রিগার করবে, আর এটা যখন 2/3 উপরে আসবে তখন ডিসচার্জ হবে। আউটপুটটা এই ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়ে যাবে থ্রু দিস ডিসচার্জ ভোল্টেজ। ডিসচার্জ হবে, এইভাবে ডিসচার্জ হবে। আমি ব্লক ডায়াগ্রামে আবার একটু ফেরত যাই, ডিসচার্জ পাথটা আপনাদের দেখিয়ে আসি। এই যে দেখেন ডিসচার্জ পাথ, এইখানে একটা ট্রানজিস্টর আছে গ্রাউন্ডে, ভিতরে ট্রানজিস্টরটা আছে, এই আপনার ডিসচার্জ। এইটা যখন 0 থাকবে তখন এই ট্রানজিস্টরটা কি ওপেন না ক্লোজ? বেস 0, এমিটার 0, ক্লোজ 0 0, বেস এমিটার 0, সেম ভোল্টেজ, ট্রানজিস্টর স্যাচুরেশন।
নোবেল প্রাইজ পাওয়া কেউ টাকা দেওয়া বুঝছেন? আপনাদের নিয়ে আমার ভয় এখানে যে বাংলাদেশ এক নোবেল প্রাইজ সামান্যতে হিস্ট্রি পেয়ে যাচ্ছে, আর আপনারা যদি সবাই মিলে নোবেল প্রাইজ পান তাহলে আমাদের কি অবস্থা হবে আল্লাহ না। এখানে জিরো, এখানে জিরো, সো দিস ইজ অ্যান ওপেন সার্কিট, ডিসচার্জ হওয়ার পরে সব। কিন্তু এইটা যখন থ্রেশহোল্ড আসবে, এখান থেকে আসলে এইটাকে যখন হাই পাবে, এইটা হাই পেলে তখন ট্রানজিস্টর কি হবে, ক্লোজ হয়ে যাবে। তখন এই ডিসচার্জে যে ক্যাপাসিটর ওই মাথায় লাগানো ছিল, সেই ক্যাপাসিটর রেডিও দিয়ে গ্রাউন্ডে গিয়ে ডিসচার্জ, ডিসচার্জটা ওই জন্যই রাখা হয়েছে এক্সটার্নাল ক্যাপাসিটরটাকে ডিসচার্জ করার জন্য, সুবিধাজনক সময়ে তাকে যেন ডিসচার্জ করা যায়, সেটা মনোস্টেবল অ্যাস্টেবল বোধ হিসেবে তাকে ডিসচার্জ করার জন্য ওই পত্রটা। তো এইখানে যখন এই ক্যাপাসিটরটা চার্জ হিসেবে যখন ডিসচার্জ হবে, তখন আবার নতুন করে চার্জ হওয়া শুরু করবে। এখন এই যে আনইকুয়াল কি ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে কোন রাস্তা দিয়ে, R1 প্লাস R2, তার মানে আমি যদি একটু প্রবলেম ধরি, আমি যদি একটু প্রবলেম ধরি তাহলে আমি দেখছি যে ক্যাপাসিটর চার্জ হওয়ার জন্য আমাদের R1 প্লাস R2 ইনটু C, এটা হচ্ছে আমার টাইম, তাই না? আর ক্যাপাসিটর ডিসচার্জ হচ্ছে কোন রাস্তা দিয়ে, এইটা একটা টাইম পিরিয়ড, এটা একটা টাইম পিরিয়ড, দুটা ইকুয়াল না। টসি একটা বুদ্ধি দিয়েছে, কিন্তু সেটা আমার কাছে খুব অ্যাকসেপ্টেবল মনে হয়নি। এর চেয়ে ভালো বুদ্ধি হচ্ছে, সেই ছবি তো ওখানে নাই, এর চেয়ে ভালো বুদ্ধি হচ্ছে আমি যেটা মনে করি, আপনি এর অ্যাক্রসে যদি আমি এইরকম একটা ডায়োড লাগিয়ে দিই, এইখান থেকে এইখানে R2 অ্যাক্রসে, এখানে আমার R2 আছে। এখন কি অবস্থা হবে, আমি যদি R1 আর R2 সমান করি, যখন চার্জ হবে তখন R2 মান কত থাকবে, যখন চার্জ হবে এই রাস্তা দিয়ে, এটা VCC এখান থেকে আসবে, এর অ্যাক্রস একটা ডায়োড আছে, এই দিকে মুভ করে, সে কি হবে, ফরওয়ার্ড বায়াস হবে না? তো ফরওয়ার্ড বায়াস হলে এই আর কি কোনো ইফেক্ট থাকবে? অতএব R1 এই রাস্তা দিয়ে C হয়ে যাবে, চার্জিং রাস্তা এইটা R2 থাকবে না, হয়তো ডায়োডের যদি আপনি খুব প্রিসিশন চান, ডায়োডের যে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স ছিল সেইটা হতে পারে। তাহলে চার্জ হচ্ছে R1C, ডিসচার্জ হচ্ছে R2C। ডিসচার্জ হওয়ার সময় তো এই ডায়োড কোনো কাজে আসবে না, এতে উল্টা দিকে রাস্তা দিয়ে যায়। অতএব তাহলে R1 R2 যদি সমান হলে তাহলে R1C আর R2C সমান হবে। আমি এখান থেকে অলমোস্ট, আর যদি বলেন যে স্যার RF কি আপনি ধরবো, তাহলে এই R1 মাইনাস RF এরকম একটা দিবেন, R1 হবে, R1 সমান হবে R2 মাইনাস RF। তাহলে দুইটা ভোল্টেজে দুইটা টাইম পিরিয়ড ইকুয়াল। তবে আপনি ইচ্ছা করলে এইভাবে ইকুয়াল টাইম পিরিয়ডের স্কয়ার রুট বানাতে পারেন, আনইকুয়াল টাইম পিরিয়ডের স্কয়ার রুট বানাতে পারেন। এটা হচ্ছে আইস্টেবল ম্যাটেরিয়াল। এখানে আপনার কোনো এক্সট্রা ট্রিগার লাগবে না, কিছু না, জাস্ট এইগুলো লাগিয়ে পাওয়ার সাপ্লাই দিলে সে এরকম অসিলেট করা শুরু করবে, ঠিক আছে? এবং এখানে টাইম পিরিয়ড কিন্তু এই যেটা বলছিলাম 0.69 R2C বা R1। তো এই হচ্ছে মোটামুটি আপনার 555 দিয়ে যেভাবে টাইমার সার্কিট বানাতে পারে, সেটা হচ্ছে আপনাদের আজকে যেটুকু বলার ছিল আমার, এইটুকু দেখিয়ে দিলাম। আর ডিটেলসে আর যাব না, আপনাদের বহুত কাজ পেন্ডিং আছে বুঝতে পারছি, কিন্তু সেটা কোনো যাক। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখেন, ঠিক আছে? Okay, thank you. Kasih
একবার ল্যাবে চলো, ল্যাবে গিয়ে দেখো। আপনি